দ্বিতীয় সেমিস্টারে দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠে অন্ধকার লেখাগুচ্ছ এই কবিতাটি কবি শ্রীজাত রচিত তা রয়েছে, আর সেটা সম্পর্কে তোমরা ইতিমধ্যেই নিশ্চয়ই আলোচনা ভিত্তিক ক্লাস শুনেছ। আজকের ক্লাসে এই কবিতাটি থেকে যে ধরনের এমসিকিউগুলো হতে পারে সেই সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা থাকছে তোমাদের জন্য। সুতরাং এই আলোচনাগুলো শুনে নিলে আমার মনে হয় না আর কোনো রকম ভাবে এই কবিতাটি থেকে যে কোনো প্রশ্ন এলেই তোমাদের সমস্যা থেকে মুক্তি পেতে তোমরা পারো এবং অবশ্যই যে কোনো প্রশ্নের উত্তর করতে তোমরা সক্ষম হবে। যাই হোক, তোমাদের প্রথমে বলে রাখি এই কবিতাটি সম্পর্কে বিস্তৃত আলোচনাধর্মী ক্লাস করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এখান থেকে দেখে নাও। প্রথমে দেখো এই কবিতাটির যে পংক্তিগুলি রয়েছে সেই পংক্তিগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আব্দুল করিম খাঁ, যার ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, আগুনের ধর্ম আজও ভস্যের চরিত, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয়। প্রাতিষ্ঠানিকতা। কার লেখা? কবি শ্রীজাতের লেখা। এবার এই কবি শ্রীজাত সম্পর্কে বেশ কিছু কথা আলোচনা ভিত্তিক ক্লাসে বলে দিয়েছি, তবু একটুখানি শুনে নাও। শ্রীজাত, যার প্রকৃত নাম ছিল শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, তোমরা নিশ্চয়ই জানো, কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন 1975 খ্রিস্টাব্দে। আনন্দ পুরস্কার, এই পুরস্কারটি অর্জন করেছিলেন উড়ন্ত সব জোকার এই কাব্যগ্রন্থটি রচনা করে। কেমন? যাই হোক, কবি সম্পর্কে বিস্তৃত আলোচনাধর্মী ক্লাসে বলে দিয়েছি, সুতরাং সেটা নিয়ে বেশি কথা বলছি না। এবার দেখো আব্দুল করিম খাঁ, এই মানুষটা থেকে মানে প্রথম লাইনটা থেকে কি প্রশ্ন আসতে পারে, এটা তো তোমাদের মধ্যে মনে প্রশ্নচিহ্ন থাকতেই পারে। আব্দুল করিম খাঁ কে ছিলেন, এটা তো প্রথমেই প্রশ্ন একটা হতে পারে। সঙ্গীত শিল্পী ছিলেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং তিনি কোথায় জন্মেছিলেন? তিনি কিন্তু দিল্লিতে জন্মেছিলেন। দেখো, সাংসদের মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশনের যে নমুনা প্রশ্নোত্তর পর্ব থাকে, যে পত্রটি থাকে, মানে সাপ্লিমেন্ট কপি হিসেবে দেয়, সেখানে কিন্তু এই প্রশ্নটি আছে যে আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন। উত্তর হলো দিল্লিতে জন্মেছিলেন। আব্দুল করিম খাঁ এই মানুষটা যে সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন, এটা নিয়ে তো আর কোনো প্রশ্ন তোমাদের মনে নেই, সেটা তো বুঝতেই পারছো, আমি একটু হাইলাইট করে দিই তবুও। এবার দেখো, লক্ষণীয় বিষয় হলো এই আব্দুল করিম খাঁ ভারতীয় সঙ্গীত মানে শাস্ত্রীয় সঙ্গীতের তো বহু রকমের দিক রয়েছে। এই শাস্ত্রীয় সঙ্গীতের বহু রকমের রাগের মধ্যে আব্দুল করিম খাঁ তিনি কিন্তু মালকোষ রাগের জন্য বিখ্যাত ছিলেন। কেমন? যাই হোক, যাকে ধর্ম মনে করতেন আব্দুল করিম খাঁ, তা আর কিছু নয়, তার সঙ্গীত বা গান। তাহলে সঙ্গীত সাধনাই কিন্তু এই মানুষটার কাছে আসলে ছিল ধর্ম। এবার এর পরে যে লাইনটি রয়েছে, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আইনস্টাইন কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন, এটা তো প্রথমেই চলে আসে, নিশ্চয়ই জানো, জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন। আইনস্টাইন যে সমস্ত আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন, আর তার মধ্যে প্রধান যেটি ছিল সেটা আর কিছু নয়, ভর শক্তির সমতুল্যতার সূত্র। এটা কিন্তু মনে রাখতে হবে। কি বললাম? ভর আর শক্তির সমতুল্যতার সূত্র। এই বিজ্ঞানী এটা আবিষ্কার করে দিগন্ত পেরোনো এক খ্যাতি অর্জন করেছিলেন, নিশ্চয়ই বুঝতে পারছো। এছাড়াও আপেক্ষিকতার সূত্র E = mc², এই যে ইকুয়েশনটি এবং তার সঙ্গে সঙ্গে এর সূত্র আবিষ্কার করেছিলেন। ব্রাউনিয়ান গতির তত্ত্ব ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আবিষ্কার করেছিলেন এই বিখ্যাত বিজ্ঞানী। সুতরাং সেগুলো নিয়ে আমাদের কিন্তু অবশ্যই মনে রাখা প্রয়োজন আছে সেই বিষয়গুলি। আইনস্টাইন তিনি বিজ্ঞান সাধনার বলা যেতে পারে একজন যোগী, একজন ঋষি ছিলেন, আর সমস্ত জীবনব্যাপী তিনি এই বিজ্ঞানকে সাধনা করে চলেছেন। এরপরে আসি কবিরের কথায়। দেখো, কবিরের ধর্ম কি ছিল?
কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, মানে সত্যকে উপলব্ধি করেছিলেন। কোন সময়কার মানুষ ইনি? ইনি কিন্তু ভারতবর্ষে যে মধ্যযুগে ধর্মীয় আন্দোলন হয়েছিল, মুক্তিবাদী ধর্মীয় আন্দোলন, সেই মুক্তিবাদী ধর্মীয় আন্দোলনের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। আর যে কারণে কবির পরিচিত ছিলেন, তিনি তো ভক্তিবাদী আন্দোলনের একজন ব্যক্তিত্ব ছিলেন। সুতরাং কবির ভক্তিবাদী আন্দোলনের একজন ব্যক্তিত্ব ছিলেন, এটা তো বলতে আর কোনো দ্বিধা নেই, বলতে বুঝতেই পারছো তোমরা। সংস অফ কবির, এই বিষয়টি একটু মনে রাখতে হবে। সংস অফ কবির এটি রচনা করেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রসঙ্গে এটা চলে এলো। এরপরে দেখো বাতাসের ধর্ম। বাতাসের ধর্ম কি? বাতাস কি কখনো থেমে যায় নাকি? না। তাহলে বাতাসের ধর্ম হলো না থামা কখনো। দেখো ছোটবেলায় তোমরা সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতাটি পড়েছিলে, মনে আছে নিশ্চয়ই? আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, নিশ্চয়ই মনে পড়ছে? সেখানে দেখো বাতাস, সে কিন্তু কর্মী, সে প্রতিক্ষণেই কাজ করে চলেছে, সে কিন্তু কখনো থামে না। এখানে সেই বাতাস না থামার কথা আমাদের বলে। এরপরে চলে আসছে ভ্যান গঘের ধর্মের কথা। তিনি একজন চিত্রশিল্পী ছিলেন, আঁকা, এই উন্মাদনাপূর্ণ, মানে তিনি এক কথায় অঙ্কন শিল্পে মানে চিত্রশিল্পে তিনি উন্মাদ ছিলেন। অর্থাৎ একজন শিল্পী প্রকৃতপক্ষে একজন প্রকৃত শিল্পী উন্মাদ হয়ে থাকেন। তিনি চিত্রশিল্পী ছিলেন। এই ভ্যান গঘ তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন নেদারল্যান্ডে, নিশ্চয়ই জানো তুমি। তাহলে ভ্যান গঘ তিনি কিন্তু নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, তিনি একজন চিত্রশিল্পী ছিলেন। এবং শুধুমাত্র তাই নয়, তিনি চিত্রশিল্পে নেচার স্টাডি, ল্যান্ডস্কেপ, এই সমস্ত বিষয় নিয়ে তিনি কিন্তু যথেষ্ট অঙ্কন কৃতিত্ব দেখিয়েছেন। মাত্র ৩৭ বছর বেঁচে ছিলেন, আর সেই সময়ের মধ্যে ৮৬০টি তৈলচিত্র অঙ্কন করেছিলেন। রং তুলির অসাধারণ কাজ তিনি দেখিয়েছেন। দেখো আলোচনাধর্মী ক্লাসে এই মানুষটি সম্পর্কে আরও কথা বলেছি, আজ কিন্তু প্রশ্নভিত্তিক কিছু আলোচনা করছি। তাহলে ভ্যান গঘ সম্পর্কে কথা বললাম। এরপর চলে আসছি গার্সিয়া লোরকার ধর্ম। গার্সিয়া লোরকার ধর্ম কি ছিল? নিশ্চয়ই জানো। গার্সিয়া লোরকা, তার ধর্ম ছিল সাহিত্য রচনা, অর্থাৎ কবিতার জিত, মানে কবিতার মাধ্যমে তিনি জয় অর্জন করেছেন। গোটা পৃথিবীর, বিশ্বের সমস্ত মানুষের হৃদয়কে জয় করতে পেরেছিলেন। এই মানুষটি মানে ফেদেরিকো দেল গার্সিয়া লোরকা, এই মানুষটি একজন সাহিত্যিক ছিলেন। জন্মগ্রহণ করেছিলেন কোথায়? স্পেনে জন্মগ্রহণ করেছিলেন। স্পেন, হ্যাঁ, ভূমধ্য সাগরের তীরে অবস্থান করা সেই দেশ ইউরোপে, স্পেন, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কিন্তু খুব ভালো বীণা বাজাতেন, এটা কিন্তু মনে রেখো, খুব ভালো তিনি বীণা বাজাতেন। এই মানুষটি এই সাহিত্য সৃষ্টির মাধ্যমে তিনি গোটা পৃথিবীর মানুষের হৃদয়ে জয় করতে পেরেছিলেন। এরপরে আসি লেনিনের কথায়। লেনিনের ধর্ম কি ছিল? নতুন পতাকা। নতুন পতাকা মানে কি? আসলে এই কথাটা কিন্তু রূপকার্থক কথা। নতুন পতাকা মানে হলো নতুন দিগন্ত বিস্তৃত একটা ভাবনা, গণ্ডিহীন একটা ভাবনা সৃষ্টি করা। তিনি তো মেহনতি মানুষের পক্ষে কথা বলতে চেয়েছিলেন, তাই না? এই মানুষটি মানে হলো এই রাজনীতিবিদ লেনিন, ইনি কিন্তু রাজনীতিবিদ। দেখো লক্ষ্য করে, আইনস্টাইন বিজ্ঞানী, কবির ভক্তিবাদী আন্দোলনের সৈনিক, তারপর আমরা দেখলাম ভ্যান গঘ, তিনি চিত্রশিল্পী, তারপর গার্সিয়া লোরকা, তিনি কিন্তু একজন সাহিত্যিক, এবং শেষে রয়েছে লেনিন, তিনি একজন রাজনীতিবিদ। মানে বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন ব্যক্তিত্বদের কবি এখানে তুলে ধরবার চেষ্টা করেছেন। যাই হোক, তিনি রাজনীতিবিদ, আর তিনি বলশেভিক বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন। সুতরাং তিনি এই বলশেভিক বিপ্লবের সঙ্গে যুক্ত থেকে মেহনতি শ্রেণীর মানুষের হয়ে কথা বলতে চেয়েছেন, বলেছেন। যাই হোক, আসলে বিষয়টা কি, এই যে চরিত্রগুলি গোটা বিশ্বে নিজেদের সৃষ্টিশীলতার মাধ্যমে আপন ধর্মকে প্রতিষ্ঠা করতে পেরেছেন। তারপরে দেখো, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। কবি বলছেন এত এত ধর্ম রয়েছে কিন্তু একই গ্রহে অবস্থান করে। এখান থেকে এমসিকিউর কোনো চিত্র আমি দেখতে পাচ্ছি না। এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। তাহলে প্রত্যেকটি ধর্ম, ধর্ম মানে শিল্প সত্তা, সে একজন আরেকজনকে জায়গা করে দেয়। তবে কেন অন্য পথে পথ ভাবায় তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়? তাহলে ধর্মের পথে অপব্যয়, অপব্যয় এখানে কিন্তু শক্তির অপব্যয়ের কথা বলা হয়। অর্থাৎ তোমার মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে অবস্থান করার শক্তি, অসম শক্তি,
যা প্রথম থেকে বিদ্যমান, সেই শক্তির অপব্যয় করে তো লাভ নেই। সুতরাং আমরা আমাদের কর্মের মাধ্যমে, আমাদের সৃষ্টিশীলতার মাধ্যমে তাকে প্রতিষ্ঠা করতে পারি। তাই কবি এখানে অপব্যয় শব্দটা ব্যবহার করলেন। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, অর্থাৎ দখলের কথা যদি কোনো ধর্ম শেখায়, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা, অর্থাৎ সেটা ধর্ম নয়, সেটা আসলে প্রাতিষ্ঠানিকতা। প্রাতিষ্ঠানিকতা মানে প্রাতিষ্ঠানিক একটা আনুগত্য মাত্র, আর কিছু নয়। কিন্তু আমি বলেছিলাম আলোচনাধর্মী ক্লাসে যে প্রাতিষ্ঠানিকতা না হলে প্রতিষ্ঠা পায় কেমন করে একটা মানুষ। যাই হোক, এটা এর মধ্যে, এই লাইনটির মধ্যে খানিকটা দ্বন্দ্ব অবস্থান করছে, সমালোচনা অবস্থান করছে। যাই হোক, সে তোমাকে শিখিয়েছে দখলের কথা, সে যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। এখান থেকে প্রশ্ন হতে পারে, যেন সে ধর্মই নয় শূন্যস্থান পূরণ, তারপর প্রাতিষ্ঠানিকতা। এখানে একটি শূন্যস্থান দিয়ে দিল, চারটি উত্তর দিয়ে দিল, প্রাতিষ্ঠানিকতা বলতে হবে। হলো, এটা বুঝতে পেরেছ? আজকের ক্লাসে এইটুকুই রইল। সাধারণ দৃষ্টিভঙ্গিতে যে শর্ট টাইপ প্রশ্ন মানে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করে দিলাম। এর পরের ক্লাসে আরও কিছু প্রশ্নোত্তর এই কবিতাটি থেকেই, যেগুলো টেবিল ম্যাচিং করা, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের এই যে ম্যাচিং করা, এইগুলো কিংবা বিবৃতি, এই বিবৃতি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করা, এই সমস্ত কিছু নিয়ে পরের ক্লাসে তোমাদের সঙ্গে আমি আসছি এবং আলোচনায় থাকছি। কেমন লাগছে ক্লাসগুলো জানাতে ভুলো না। আর হ্যাঁ, ধারাবাহিক ক্লাসের সঙ্গে যুক্ত থাকো। প্রত্যেকটি ক্লাস চেষ্টা করব তোমাদের জন্য করে দেওয়ার। আর যদি কিছু ডিমেন্ড থেকে থাকে, কোনো ক্লাসের কোয়ারি থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলো না, কিন্তু অবশ্যই চেষ্টা করব।